আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টিসের পক্ষ থেকে শুক্রবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে ২৮শে নভেম্বর ২০২৫ আমরা পড়ছি প্রথম আলো। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে সক্রিয় আরেকটি ফাটল রেখার সন্ধান পাওয়া গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে এ থেকে ৬ মাত্রার ভূমিকম্প তৈরি হতে পারে। আর এই ফাটল রেখার দৈর্ঘ্য প্রায় হচ্ছে আপনার ৪০০ কিলোমিটার, যেটি জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত। তো দেশে হচ্ছে ১৩ ঘন্টায় ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা ভূমিকম্প সম্পর্কিত একটা পোস্ট করা আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে পড়তে পারেন। ওখানে বিস্তারিত বিভিন্ন বিষয় হচ্ছে আছে। শেখ হাসিনার ২১ বছর, জয় ও সাইমার ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে এবং এটি হচ্ছে দুদকের কৃত মামলা, যেখানে ৩ মামলায় হচ্ছে শেখ হাসিনাকে আসামি হিসেবে দেখানো হয়েছে। তো এই ছিল প্রথম পাতার খবর। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথমার্ধেই হচ্ছে আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তো সেনাবাহিনীর কর্মকর্তাদের যে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেটি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার এবং নির্বাচনের সময় তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আপনাদেরকে কিছু তথ্য দেই। আপনারা জানেন এবার ৫০তম বিসিএস পরীক্ষা থেকে প্রিলিতে নৈতিকতা এবং সুশাসন থেকে ১৫ মার্কস হচ্ছে রাখা হয়েছে। তো আপনাকে নৈতিকতা, মূল্যবোধ এবং হচ্ছে সুশাসন, এই শব্দগুলোর সম্পর্কিত সকল তথ্য হচ্ছে ভালোভাবে বুঝতে হবে। তো এই যে গুড গভর্নেন্স, এই শব্দটা প্রথম ১৯৮৯ সালে হচ্ছে বিশ্বব্যাংক একটি প্রতিবেদনে ব্যবহার করে। তো এরপর হচ্ছে তখন কিন্তু এই শব্দটার হচ্ছে সংজ্ঞায়ন হচ্ছে বিশ্বব্যাংক করেনি এবং ১৯৯২ সালে বিশ্বব্যাংক হচ্ছে সুশাসন শব্দটির হচ্ছে সংজ্ঞায়ন করে। তো সুশাসনে কিছু গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আছে, যার মধ্যে যেমন হচ্ছে স্বচ্ছতা, আইনের শাসন, অংশগ্রহণ, আপনার জবাবদিহিতা, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা রেসপন্সিভনেস হচ্ছে ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্সি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস, এগুলো হচ্ছে সুশাসনের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। আপনাদেরকে এই বিষয়গুলো হচ্ছে জানতে হবে। আরেকটা বিষয় আপনারা হয়তো কনফিউজড হয়ে যান, সেটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং স্পিকার কাদেরকে হচ্ছে শপথ বাক্য পড়িয়ে থাকেন। তো প্রধান বিচারপতি মূলত আপনার নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক, পিএসসি সদস্যবৃন্দ এবং হচ্ছে বিচারপতিবৃন্দদেরকে আপনার শপথ বাক্য পড়িয়ে থাকেন। আর এই প্রধান বিচারপতিকে শপথ বাক্য পড়ান হচ্ছে মূলত আমাদের রাষ্ট্রপতি। তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণের পাশাপাশি স্পিকার এবং হচ্ছে ডেপুটি স্পিকারকে হচ্ছে শপথ বাক্য পড়িয়ে থাকেন। তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান যে দুদকের পরিধি বড় হচ্ছে এবং দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন ৩ জন হচ্ছে সদস্য, একজন চেয়ারম্যান সহ হচ্ছে ৩ জন কমিশনারের হচ্ছে সমন্বয়ে কাজ করে। তো এখন এটি হচ্ছে বাড়িয়ে হচ্ছে ৫ জনের কমিশন করা হচ্ছে। তো দুদক কর্মকর্তাদের সম্পদের যদি হিসাব নেওয়া হয়, দেখা যাবে যে সরকারি কর্মকর্তারা কিন্তু ভয় পাবে এবং মোটামুটি একটা ভালো বিষয় হচ্ছে আমাদের যে থাকবে, দুর্নীতি একটু হচ্ছে কমে আসবে বলে মনে হয়। দেখা যাক কী হয়। এগুলো আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই হচ্ছে আমাদের বেশি হচ্ছে গুরুত্ব দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের অভিমত বিশ্লেষণ কলামে একটি যেটি এসেছে, এটা একটি মূলত সাক্ষাৎকার। তো এই জিনিসটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, এই জন্য স্কিপ করছি। তো আপনাদেরকে যে বিষয়টা নিয়ে জানাতে চাই সেটি হচ্ছে নারী অধিকার বিষয়টি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং এই বিষয়ে একটি কর্মশালা হয়েছে। সেখানে শিক্ষাবিদ ও নারী অধিকার কর্মীরা হচ্ছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তারা বলেছেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় নারীর উপস্থিতি এখনও পুরুষের সমান নয়। ২৪-এর গণঅভ্যুত্থানের পর নারী অধিকারের বিষয়টি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং নারী প্রাপ্য অধিকার নিশ্চিতে তাই রাষ্ট্রীয় উদ্যোগ দরকার। তো আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু অর্ধেক মানুষ হচ্ছে নারী, আর দেশের যে এই যে অনেক বিপুল সংখ্যক মানুষ, তার মধ্যে অর্ধেক নারীদের যদি হচ্ছে আমরা সঠিকভাবে সামনে নিয়ে আসতে পারি, তবে কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে বড় পরিবর্তন হবে না, মানে ভালো কোনো পজিটিভ চেঞ্জ হবে না। এর অনেকগুলো রিজন আছে। প্রথমত আপনারা দেখেন আমাদের অধিকাংশ নারী যারা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের মাঝে যদি সুশিক্ষা না থাকে, দেখা যাবে তারা তাদের সঠিক প্রার্থীকে ভোট দিতে পারবে না। তারপর হচ্ছে নারীদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের একটা বড় বিষয় হচ্ছে কানেক্টেড। এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের অগ্রগতির জন্য নারী অধিকার আদায় করতে হবে এবং
এই বিষয়ে হচ্ছে আপনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এই বৈঠকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারী ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো হচ্ছে আমি বলার চেষ্টা করেছি সংক্ষেপে। তো দেখেন এখানে একটা আন্তর্জাতিক কলাম এসেছে, ইউক্রেনকে ছাড় দিবেন হচ্ছে রাশিয়া। তো মস্কো মাধ্যম চুক্তি না হলে আপনার ট্রাম্প যে হচ্ছে 28 দফা খসড়া দিয়েছে সেটি হচ্ছে আপনার রাশিয়া হচ্ছে গ্রহণ করবে না। দেখেন ট্রাম্প বলেন যে অগ্রগতি হচ্ছে মস্কো ছাড় দিচ্ছে এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেছেন কোনো ধরনের ছাড় নয়। আচ্ছা, এখন বুঝেন বিষয়টা হচ্ছে ট্রাম্প একরকম বলছে আর রাশিয়া থেকে অন্যরকম ব্রিফিং হচ্ছে। যাই হোক, দেখেন এখানে ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি পরিকল্পনা রাশিয়া বড় ধরনের কোনো ছাড় দেবে না। দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক হচ্ছে এ কথা হচ্ছে মন্তব্য করেছেন। তো সম্প্রতি হচ্ছে 28 দফা হচ্ছে শান্তি পরিকল্পনা সামনে এনেছেন হচ্ছে ট্রাম্প। তারপর সেটা কাটছাড় করে এখন 20 দফা হিসেবে হচ্ছে ইউক্রেনকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে। ট্রাম্প বলছে যে কোনো মূল্যে হচ্ছে আপনার ইউক্রেনকে এই বিষয়গুলো হচ্ছে মেনে নিতে হবে এবং এখন এই বিষয়ে কোনো হচ্ছে অগ্রগতি আমরা দেখিনি। দেখেন রাশিয়া এবং হচ্ছে আপনার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের সঙ্গে হচ্ছে আলোচনা হয়েছে গতকালকে হচ্ছে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে। তো আপনার কিরগিজস্তানের যে রাজধানী বিশকেক এটি হচ্ছে একটু মনে রাখতে পারেন। আর অরুণাচল নিয়ে ভারতে এবং হচ্ছে আবার ঝামেলা চলছে এবং চীন হচ্ছে ব্রিফ করেছে যে এটি তাদের অংশ। তিব্বতের দক্ষিণ অঞ্চলের অংশ বলে হচ্ছে দাবি করে হচ্ছে চীন। তো এই হচ্ছে তথ্য আপনাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু নাটক, তারপর তার কিছু গ্রন্থ, উপন্যাস এগুলো কাদেরকে উৎসাহ করেছেন এই বিষয়টি অনেক গুরুত্ব পেয়ে থাকে। দেখেন বসন্ত নাটকটি তিনি হচ্ছে আর কাজী নজরুল ইসলামকে হচ্ছে উৎসর্গ করেন, আর কালের যাত্রী নাটকটি করেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। আপনারা হয়তো জানেন যে আমাদের বসন্ত কুমারী নাটক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক কর্তৃক রচিত নাটক এবং এটি কে লিখেছেন একটু কমেন্ট সেকশন হচ্ছে জানান। ঘোড়া উপন্যাসটি হচ্ছে লিখেছেন উপন্যাসটি যিনি উৎসর্গ করছেন তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে, আর পূরবী কাব্যটি হচ্ছে ভিক্টোরিয়া ও কম্পকে তিনি উৎসর্গ করেন। উচ্চ খেলাপি এবং ঋণের চাপে অর্থনীতি আছে। তো আপনারা জানেন যে বাংলাদেশে 2025 অর্থ সমীক্ষা প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের মুদ্রাস্ফীতি হচ্ছে দাঁড়িয়েছে 8.97%। একটু চেক করে নেবেন। তো দেশের অর্থনীতিতে খেলাপি ঋণ এবং উচ্চ মূল্যের নিম্ন বিনিয়োগের দুষ্টচক্র হচ্ছে আবর্তিত হচ্ছে বলে মনে করেন হচ্ছে অর্থবিদরা। এবং ব্যাংক খাতের দেওয়া মোট ঋণের প্রায় 35% খেলাপি হয়ে যাওয়ায় দেশের অর্থনীতি কঠিন জায়গায় পড়েছে বলে মনে করছেন তারা। তারপর আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় কলামে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাপি ঋণ আরও বেড়েছে এবং গত সরকার এর যে রেশনালের শিকার হচ্ছে মূলত আমাদের ব্যাংক খাত এবং ব্যাংকগুলো মোট বিতরণকৃত ঋণের প্রায় 36% খেলাপি ঋণ হওয়ার তথ্য সেই বাস্তবতারই হচ্ছে প্রতিফলন। অর্থনীতিবিদেরা বলছেন যে খেলাপি ঋণের 40% হচ্ছে ছাড়িয়ে যেতে পারে। তো এখন আমরা কি করতে পারি? আমাদের হচ্ছে শীর্ষ ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এটি বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মইনুল ইসলাম। তিনি বলছেন ব্যাংকের শীর্ষ খেলাপি ঋণের বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবকে আমরা যথার্থ বলে মনে করি এবং সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা আশা করি। একটা কলাম এসেছে, এখানে আসলে আমরা গোলক ধাঁধায় পড়েছি, লিখেছেন মহিউদ্দিন আহমেদ। তিনি বলতে চাচ্ছেন যে দেশের বেশিরভাগ পুরুষ রাজনীতি নিয়ে মাথা ঘামায়, কিন্তু নারীরা এখনও কি এই বিষয়গুলো ভালোভাবে বুঝে না। শহরের মধ্যবিত্তদের হচ্ছে অবসরের বিলাস হচ্ছে রাজনীতি, এতে তাদের চিত্তের ক্ষুধা মেটে। গ্রামের মানুষ হচ্ছে নির্বাচন যখন আসে তখন রাজনৈতিক ভাবনা হচ্ছে তাদের মধ্যে আবর্তিত হয়। একটি রাজনৈতিক সুনামি বয়ে গেছে 24 জুলাই আগস্টে এবং এখন সবাই যেন এটা ভুলতে বসেছে। রাজনীতিবিদদের ভাষা এবং রাজনীতিবিদদের আচরণে কোনো পরিবর্তন হচ্ছে লক্ষ্য নেই। মানুষ মনে করে দেশের বিচারকদের আচরণ মানুষের মতো হবে না, কিন্তু তারাও মানুষ, তাদেরও দাবি দেওয়া আছে এবং এটা দেখা গেছে। যারা হচ্ছে সরকার পরিবর্তনের পর সকল প্যানেলের লোকজন হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হচ্ছে সামনে এসেছে। আর পুলিশি ব্যবস্থার তো কথা না বললেই নয় যে গত সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং নাজুক অবস্থায় আছে এখন হচ্ছে বর্তমান পুলিশ প্রশাসন। আসলে জুলাইয়ের পরের যে বর্তমান প্রেক্ষাপট আসলে একটা গোলকধাঁধার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই জটটা খুলবে শুধুমাত্র গণতান্ত্রিক একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। যে ট্রাম্প আসলে ইউরোপের পিছে ছুরি মেরেছেন, বিষয়টা কীরকম? আপনার হচ্ছে ট্রাম্প এবং হচ্ছে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প
যে কোনো পদক্ষেপ নিতে রাজি দেখা যাচ্ছে। এবং ২৮ দফার শান্তি পরিকল্পনায় দেখা গেছে যে আপনার ইউক্রেনকে কোনোভাবেই মস্কো বান্ধব চুক্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তো শেষমেশ যেটি ইউরোপ এবং আপনার পশ্চিমা বিশ্বের যে দেশগুলো আছে তারা কিন্তু চেষ্টা করেছে যে বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে ধরাশায়ী করতে। বাট অবশেষে কিন্তু ট্রাম্প প্রশাসন যেটা করছে সেটা যে এখন রাশিয়া বান্ধব হয়ে কিন্তু শেষমেশ যুদ্ধ বন্ধের পরিকল্পনা আগাচ্ছে। তো এই ক্ষেত্রে ইউরোপের যে ভূমিকা সেটি কাগজে ভাগ হিসেবেই দেখা হবে, এই বিষয়টি এখানে বলছেন। তো এর মধ্যে দিয়ে যে বার্তা পাওয়া যায় তা খুবই স্পষ্ট। এখন আমেরিকা কিছুইরই প্রতিনিধিত্ব করে না, তাই তাকে সহজেই কিনে ফেলা যায়। তো সবচেয়ে বড় বিষয় যে এই যুদ্ধে আসলে ইউক্রেন জেতার কোনো সম্ভাবনা নেই। তো এই যুদ্ধ যত বাড়বে আর রাশিয়ার দাবি দাওয়া বাড়তে থাকবে, এবং এই বিষয়গুলো আমার মনে হয় যুক্তরাষ্ট্রের প্রশাসন খুব ভালোভাবে দৃষ্টি দিচ্ছে। এবং রাশিয়া তো আসলে যুদ্ধ করতেই পছন্দ করে, এর আগেও ওদের অনেক বড় বড় ইতিহাস আছে। তো তাদের পররাষ্ট্রনীতি আসলে এরকমই। তো এই জায়গায় রাশিয়া কোনোভাবেই ছাড় দেবে না। তো ট্রাম্পের আর কী করার, এখন শেষমেশ এই বিষয়গুলো মানতে হবে। ইভেন চায়না থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র এখন বিভিন্ন প্রেশার অনুভব করছে। ইভেন এশিয়ার যে দেশগুলোর উপর কিন্তু তাদের যে প্রভাব সেটি কিন্তু এখন আর ওভাবে বিস্তার করার সুযোগ দেখছে না। ভূমিকম্প নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ ও ব্যবহারিক বিধান, এখানে একটা কলাম এসেছে, বলছে যে সময়োপযোগী ভূমিকম্প সহনশীল নিরাপদ আবাসনের জন্য ভবন নির্মাণ, নিরাপত্তা ও সুরক্ষা নীতিমালা মেনে বাড়িঘর নির্মাণ করা উক্ত আয়তনের নির্দেশনার অন্তর্ভুক্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোথাও ভূমিকম্প হয়, সূর্যগ্রহণ ঘটে, জোর বাতাস বা বন্যা দেখা যায়, তখন মানুষের উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তওবা করা এবং তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা। এটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছেন? আপনারা যদি কোনো পাপ কাজ করে থাকেন, আমরা কেউ আমরা সবাই জীবনে ভুল করে থাকি, সে বিষয়গুলো নিয়ে ক্ষমা চাইতে হবে। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজী নজরুল ইসলাম নিয়ে একটা কলাম এসেছে। তো কাজী নজরুল ইসলামের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস কুহেলিকা। ঠিক আছে? কুহেলিকা উপন্যাসে একটা চরিত্র আছে, চরিত্রটার নাম আমার মনে পড়ছে না। আপনারা কুহেলিকা উপন্যাসে কী কী চরিত্র আছে একটু কমেন্ট সেকশন জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।